মিঠু রায় চক্রবর্তীর লেখা গল্প মেয়ে ছেলে। থানাতে বসে ডিউটি করছে এএসআই মণিকুন্তলা রায়। আজকে তার নাইট ডিউটি আছে। হঠাৎ কাঁদতে কাঁদতে থানার ভিতরে হাজির হন একজন অতিবৃদ্ধ ভদ্রলোক। এদিক ওদিক অসহায়ভাবে তাকাতে তাকাতে বলেন, এখানে পুলিশ অফিসার কে আছেন? একটু আমার সঙ্গে চলুন, আমার মেয়েটাকে ওরা মেরে ফেলেছে, চলুন একটু। মণিকুন্তলা তাকে সামনের চেয়ারে বসতে বলে জিজ্ঞাসা করে, বলুন, আমি এখন থানার অন ডিউটি অফিসার, কি সমস্যা আমাকে খুলে বলুন। মণিকুন্তলার দিকে অবিশ্বাসের ভঙ্গিতে তাকিয়ে দেখেন অবনীবাবু। এই মেয়েটা পুলিশ? এ যে তার অভাগী মেয়ে জাহ্নবীর বয়সী। হঠাৎ চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে মণিকুন্তলার হাত দুটো ধরে ঝরঝর করে কেঁদে ফেলেন অবনীবাবু। তুমি কিছু মনে করো না মা, আমার মেয়েটাকে ওরা মেরে ফেলেছে, তুমি ওদের শাস্তি দাও। জরুরি কিছু তথ্য জেনে নিয়ে সহকর্মী বিকাশকে ডেকে বলে মণিকুন্তলা, বিকাশ, এনার অভিযোগ নথিভুক্ত করে নাও আর তাড়াতাড়ি ফোর্স রেডি করো, আমি এখনই বের হব। এরপর অবনীবাবুকে নিয়ে দ্রুত মণিকুন্তলার গাড়ি ছুটে যায়। ঘটনাস্থল বাবুবাগানের সামন্তপাড়ার গলিতে গাড়িটা ঢুকতেই অজান্তে মনটা অস্থির হয়ে ওঠে মণিকুন্তলার। মাথাটা ঘুরতে আরম্ভ করে। একটু পরেই তার সমস্ত আশঙ্কা সত্যি করে লাল হলুদ দোতলা বাড়িটার সামনে গাড়িটা থামায় মোহন। গেট খুলে ভেতরে ঢুকতেই বেশ কিছুটা পুরনো কথা মনে পড়ে যায় তার। পুরানো স্মৃতি মাথাতে সিনেমার মতো ভেসে ওঠে। চারদিকে তখন গুঞ্জন উঠেছে, পুলিশ আসছে, পুলিশ আসছে। যা বাবা, এ যে মেয়ে পুলিশ। না না, মহিলা হলে কি হবে, আমাদের থানার নতুন পুলিশ অফিসার মণিকুন্তলারাই 10টা পুরুষ অফিসারের সমান। ভীষণ কড়া অফিসার, মেয়ের কোনো গুণই ওর মধ্যে নেই। আগে যে থানায় পোস্টিং ছিলেন সেই এলাকার সব দাগি অপরাধী, ছিঁচকে অপরাধী সবাই ম্যাডামকে জমের মতো ভয় করত। ম্যাডাম কোনো অপরাধীকে সামান্যতম প্রশ্রয় দেন না। দেখো এবার এদের মা ছেলে ঠিক সাজা হবে। অনেক জ্বালিয়েছে বেচারা নিরীহ বউটাকে। অফিসার মণিকুন্তলা রায়কে এরা চেনে না। ততক্ষণে ভেতরে কি ঘটতে চলেছে মোটামুটি বুঝে নিয়েছে মণিকুন্তলা। নিজের পুরনো দুর্বলতা ঝেড়ে ফেলে দিয়ে নিজেকে কাঠিন্য কর্তব্যের আবরণে মুড়ে ফেলে। বাড়ির ভিতরে ঢুকে দেখে ড্রয়িং রুমের মেঝেতে শোয়ানো আছে অবনীবাবু ছোট মেয়ে জাহ্নবীর মৃতদেহ। সোফায় চুপচাপ বসে মণিকুন্তলার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় জাহ্নবীর স্বামী সুমন্ত এবং শাশুড়ি অনুরাধা দেবী। মণিকুন্তলা তাদের দিকে একবার তাচ্ছিল্যের দৃষ্টি দিয়ে পেশাদারি দক্ষতায় ঘটনার ভিতরে ডুবে যায়। অবনীবাবু কেঁদে বলেন, মা, মাগো, তুমি দেখো মেয়েটাকে আমার এই চরিত্রহীন ভণ্ড লম্পট ছেলে ও তার দজ্জাল শাশুড়ি মিলে শেষ করে দিল। পঞ্চায়েতে ভালো চাকুরে সুমন্তর সঙ্গে আমি আমার ছোট মেয়ে জাহ্নবীর বিয়ে দিয়েছিলাম নগদ 3 লাখ টাকা পণ দিয়ে। প্রথমে এরা মেয়ের সঙ্গে ভালো ব্যবহার করত, তবে মেয়েকে আমার বাড়ি থেকে বের হতে দিত না, বাপের বাড়িতেও পাঠাতো না। সুমন্ত সাথে করে নিয়ে যেত, নিয়ে আসতো। মেয়ে মুখ ফুটে কখনো কিছু বলতো না। এ বাড়িতে সে বন্দির মতো ছিল। কিছুদিন আগে শুধু বলেছিল, বাবা, আমাকে এখান থেকে নিয়ে যাও, আমি আর সহ্য করতে পারছি না। এরপর আর কোনো কথা হয়নি। আজ সুমন্ত ফোনে বলল, মেয়ে আমার আত্মহত্যা করেছে। কিন্তু আমার মন বলছে এরা মা ছেলে দুজনে মিলে খুন করে আমার মেয়েকে ঝুলিয়ে দিয়েছে। আমার জানু মা সুইসাইড করার মেয়ে নয়। সুমন্তর দিকে আবার একটা তীক্ষ্ণ দৃষ্টি হেনে জাহ্নবীর বডি পোস্টমর্টমে পাঠাবার ব্যবস্থা করে মণিকুন্তলা। তারপর সমস্ত বাড়ি চিরুনি তল্লাশি আরম্ভ করে। কিছুক্ষণ পর সে সুমন্ত জাহ্নবীর বেডরুম থেকে কিছু জিনিসপত্র তুলে নেয়। তদন্ত শেষে ড্রয়িং রুমে গিয়ে কাট গলায় বলে, মিস্টার সুমন্ত চৌধুরী এবং মিসেস অনুরাধা চৌধুরী, আপনারা আপাতত থানায় চলুন। প্রচণ্ড রাগে চিৎকার করে ওঠে সুমন্ত, তুমি এটা করতে পারো না কুন্তলা। আমাদের দোষ কি? কি অপরাধ করেছি আমি আর আমার মা যে তুমি আমাদের থানায় নিয়ে যাবে? জাহ্নবী আত্মহত্যা করেছে, এর জন্য আমরা কেউ দায়ী নই। সুমন্তর কথা শুনে ঘরে উপস্থিত ওদের পাড়ার সবাই অবাক হয়ে গেছে। পুলিশ অফিসারকে তুমি করে ধমকে কথা বলছে সুমন্ত, কেসটা কি? সবাই ওর মুখের দিকে তাকাচ্ছে। সুমন্তর কথা শুনে অত্যন্ত দৃঢ়স্বরে মণিকুন্তলা বলে, মিস্টার সুমন্ত চৌধুরী, আমি আপনার কোনো কাছের মানুষ নই, আপনার বান্ধবী বা প্রেমিকা নই যে আমার সাথে আপনি আত্মীয়তা পাতাবেন। আমাকে তুমি করে ধমকে কথা বলছেন,
এত সাহস আপনাকে কে দিয়েছে? দুটো থাপ্পড় মেরে আপনাকে আমি এক্ষুনি সোজা করে দিতে পারি। আর আপনার স্ত্রীর মৃত্যুর ঘটনায় কে দোষী আর কার দোষ নেই সেটা আমি কোর্টে প্রমাণ করব। সেখানেই আপনি সাফাই গাইবেন। এখন থানাতে চলুন। বিকাশ, থানা থেকে একটা জিপ আর দুজন মহিলা কনস্টেবলকে ডেকে নাও। তারপর এদের মা ছেলেকে হাত করা পরিয়ে গাড়িতে তোলো। বাকি বার্তালাপ থানায় হবে। আসুন সুমন্তবাবু। নিজের জুনিয়রদের দায়িত্ব বুঝিয়ে দিয়ে গাড়ি চেপে সুমন্তদের পাড়া থেকে বেরিয়ে আসে মণিকুন্তলা। থানায় এসে নিজের চেয়ারটায় বসে ডুব দেয় ভাবনার অতলে। মনে ভিড় করে আসে কত পুরনো কথা। পরপর 4 মেয়ের পর আবার পুত্র কামনায় সন্তান ধারণ করেন সুতপা দেবী। আর সেবারও পঞ্চম কন্যার জন্ম দেন তিনি। 5 বারের কন্যাটিকে দেখে কেউই খুশি হয়নি। হতাশ সনাতনবাবু মেয়ের জন্মলগ্নেই প্রতিজ্ঞা করেন, মেয়ে হলে কি হবে, একে আমি আমার ছেলে হিসেবে তৈরি করব, ছেলের মতো মানুষ করব, এই হবে আমার ছেলে। পরিবারের অনাহুত এই কন্যার নাম হাসপাতালে নার্স দিদি রাখেন মণিকুন্তলা। তবে বাবা ডাকত মণি বেটা। একটু বড় হওয়ার পর থেকেই বাবা সনাতনবাবু ছোট মেয়েকে এক প্রকার সুতপার কোল থেকে ছিনিয়ে নিয়ে তাকে ছেলে তৈরি করতে উঠে পড়ে লাগেন। তার চুল সবসময় কদম ছাঁট করে ছেঁটে দেন। ছোট থেকে সনাতনবাবু তাকে ছেলেদের মতো জামা গেঞ্জি প্যান্ট পরাতেন। সনাতনবাবু তাকে ছোটা, দৌড়, লাফানো, ঝাঁপানো, এমনকি সব রকম ভারী ভারী কাজ করাতেন। নিজের সঙ্গে মেয়েকে নিয়ে খেতে যেতেন, চাষের কাজ একটু আধটু করাতেন, কোদাল চালাতেও শেখাতেন। সনাতনবাবু পাড়ার কোনো মেয়ের সঙ্গে মণিকে মিশতে দিতেন না, পুতুল খেলতে দিতেন না। ফলস্বরূপ ছোটবেলা থেকে সে ছেলেদের সঙ্গে খেলাধুলো করে, দৌড়ঝাঁপ করে, ক্রিকেট ফুটবল খেলে বড় হয়েছে। স্কুলে খেলার মাঠে তার ছেলে বন্ধুই বেশি। ছোট থেকে এভাবে থাকতে থাকতে মেয়েদের সঙ্গে মিশতে সে স্বাচ্ছন্দ্য বোধ করতো না। ভারী কাজ ও ব্যায়ামের জন্য বয়ঃসন্ধির সঙ্গে সঙ্গে মনির শারীরিক গঠনও হয়েছে অনেকটা পুরুষালী। লম্বা পাতলা মেয়েধীন সুঠাম শরীর, শক্ত কাটকাট হাত পা। ততদিনে মানসিকতাতেও এমন একটা ভাব এসেছে যে আমি ঠিক মেয়ে নই, ছেলে। 10ম শ্রেণীতেও তার একই পোশাক, ছেলেদের মতো ফুল প্যান্ট ও শার্ট, চুল বয়কাট। ওদিকে শরীরে তখন মেয়েলি পরিবর্তন চলে এসেছে। বছর 2 আগে ঋতুস্রাব শুরু হয়েছে। বাড়িতে সুতপা দেবীর স্বামীকে অনেকবার বুঝিয়েছেন, মণি আমার মেয়ে, ওকে মেয়ে বলে স্বীকার করে নাও। সবসময় ওর কানের কাছে মণি আমার ছেলে এই কথাটা ঢুকিও না। কয়েক বছর পর মণির আমার বিয়ে দিতে হবে তো, নাকি তুমি মণির বিয়ে দেবে না? কি ভেবেছ তুমি বলো তো? মেয়েটার জীবনটা নষ্ট করবে? এভাবে মেয়েকে ছেলে সাজানো যায়? স্কুলে স্যার ম্যাডামরাও সনাতনবাবুকে ডেকে বলেছেন, মণিকুন্তলা মেয়ে, ওকে মেয়ের মতোই সাজ পোশাক করতে দিন। ওকে ওভাবে সবসময় শার্ট প্যান্ট পরিয়ে ছোট ছোট চুল কাটিয়ে ছেলে সাজিয়ে রাখবেন না। বাহ্যিক সাজ পোশাক ছাড়ুন। মেয়েকে ছেলের মতো নয়, মেয়েকে নিজের সন্তানের মতো মানুষ করুন। এতে মনির ভালো হবে। আর এভাবে থাকলে ভবিষ্যতে ওর বড় ক্ষতি হয়ে যেতে পারে। তখন সেক্সুয়ালিটি ক্ষেত্রে অনেক পরিবর্তন দেখা দেবে। কিন্তু বৃদ্ধ সনাতনবাবুর এক জেদ, মণি আমার ছেলে। ওদিকে মণিকুন্তলা তখন প্রচণ্ড আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছে। ক্লাসের মেয়ে ছেলে সবাই তাকে দেখে হাসাহাসি করে। মেয়েরা বলে, তুই ঠিক মেয়ে নোস মণি, কেমন যেন পুরুষ পুরুষ, তোকে দেখে মেয়ে বলে মনেই হয় না। আবার ছেলেরা বলে, যা যা মেয়েদের দলে যা, এখনও চেষ্টা কর, যদি মেয়ে হতে পারিস। দাঁড়কাক আর ময়ূরের গল্পটা শুনিসনি? তোর হচ্ছে সেই দশা, ভেতর থেকে তুই মেয়ে আর ওপরে ছেলে সাজার চেষ্টা করিস। মণি তখন বুঝতে শিখেছে। অপমানে তার ভীষণ কান্না পায়। বাবা মায়ের উপর প্রচণ্ড রাগ হয়। বাবা তাকে ছোট থেকে ছেলে সাজিয়ে রেখেছে, আর মা তাতে সমর্থন করেছে। এই দুজনকে ভীষণ স্বার্থপর মনে হয় তার। এভাবে সে উচ্চ মাধ্যমিক পাশ করে। উচ্চ মাধ্যমিকের পর মদনমোহন কলেজে ইংরেজি অনার্সে ভর্তি হয় মণিকুন্তলা। সেখানেই একদিন সুমন্তর সঙ্গে পরিচয় হয় তার। সুমন্ত নিজে থেকে এসে তার সঙ্গে বন্ধুত্ব করে। কলেজের লাইব্রেরিতে সে জন মিল্টনের একটা বই তুলতে গিয়েছিল। সেখানে গিয়ে দেখে 2য় বর্ষের সুমন্ত তার আগেই বইটা তুলে নিয়েছে। পরে তাকে ওই একই বইয়ের খোঁজ করতে দেখে বইটা তাকে দিয়ে দেয় সুমন্ত। তারপর তাদের নিজেদের আলাপ পরিচয় হয়। সুমন্ত যে ভীষণ ভালো ইংরেজি সাহিত্যে দক্ষতা আছে তা ক্রমে ক্রমে বুঝতে পারে মণি।
এভাবেই লাইব্রেরিতে বই আদান প্রদান এবং সাহিত্যের আলোচনার মধ্যে ধীরে ধীরে মনির মন সুমন্তর প্রতি দুর্বল হয়ে পড়ে। আর এই প্রথম কোনো ছেলে মনিকে মেয়ে বলে স্বীকৃতি দেয়। সুমন্তর প্রেমে পড়ার পর এই প্রথমবার মণিকুন্তলা নিজেকে নারী বলে উপলব্ধি করে। তার ইচ্ছে করে সুমন্তর কাঁধে মাথা রেখে সারা জীবন কাটাতে, সুমন্তকে বিয়ে করে তার সন্তানের মা হতে, নিজেকে নারী হিসেবে সাজাতে ইচ্ছে করে। ছেলেদের পোশাক ছেড়ে মাঝে মাঝে মায়ের শাড়ি পরে সে নিজেকে আয়নায় দেখে। বেশ ভালো লাগে নিজেকে, নতুন নতুন লাগে। জীবনে মণি প্রথম সরস্বতী পুজোর দিন শাড়ি পরেছিল। মায়ের হলুদ তাঁতের শাড়িটা পরে কলেজে গিয়েছিল। তাকে শাড়ি পরতে দেখে কলেজের সব ছেলে মেয়েরা হেসে পড়ে যাচ্ছিল। নিপা বলেছিল, তোকে ভীষণ অন্যরকম লাগছে মণি। সুমন টোন কেটেছিল, ওই বাঁশের লাঠির গায়ে কাপড় জড়ালে যেমন লাগে তেমন লাগছে রে। সুমনা বলেছিল, হংস মধ্যে বক লাগছে। আর অনেক ঠোঁট চেপে হেসেছিল, তোকে ওই হিজড়াদের মতো লাগছে মণি। তুই ওদের মতো তালি টালি বাজাতে জানিস নাকি? লজ্জায় অপমানে লাল হয়ে দু চোখে আকুতি নিয়ে সে সুমন্তকে খুঁজছিল, কিন্তু সেদিন সুমন্তকে খুঁজে পায়নি। পুজো অসমাপ্ত রেখেই বাড়িতে ফিরেছিল মণি। তারপর বেশ কয়েকদিন ধরেই লক্ষ্য করে সুমন্ত তাকে এড়িয়ে চলছে। সুমন্ত তখন এমএ পড়ছে। সে ফোন করলে ব্যস্ততার অজুহাত দেখায়। ভেতরে ভেতরে ভীষণ ভেঙে পড়ে মণি। সুমন্ত তার জীবনের প্রথম প্রেম। সে কিভাবে মেনে নেবে সুমন্তর এই অবহেলা? তাই একদিন সুমন্তর এক বন্ধুর কাছ থেকে ওদের বাড়ির ঠিকানা নিয়ে সরাসরি সুমন্তর বাড়িতে পৌঁছয় মণি। ওর বাড়িতে গিয়ে জানতে পারে সেদিনই সুমন্তর জন্মদিন। বাড়িতে অনেক লোক উপস্থিত আছে। সবাই তার দিকে অবাক হয়ে তাকায়। সেদিন সে একটা সাদা শার্ট আর জিন্স পরে সুমন্তদের বাড়িতে গিয়েছিল। তাকে দেখে ভীষণই বিরক্ত হয় সুমন্ত। দোতলার নির্জন এক কোণে নিয়ে গিয়ে বলেছিল, এখানে এসেছো কেন? আমি কি তোমাকে নিমন্ত্রণ করেছি? কি ভেবে আমার বাড়িতে চলে এলে? অভিমানে চোখে জল আসে তার। আহত স্বরে বলে, কেন আসতে পারি না সুমন্ত? আমি তো তোমাকে ভালোবাসি। বিয়ের পরে তো তুমি আমাকে এই বাড়িতেই আনবে নাকি? চমকে উঠে সুমন্ত বলে, বিয়ে? তোমাকে? কি ভেবেছ মণি তুমি? একবার নিজের চেহারাটা দেখেছ? তুমি আদৌ মেয়ে তো? কি আছে ওই তোমার শরীরে? কি বলছো তুমি সুমন্ত? তুমি আমাকে ভালোবাসো না? অবাক বিস্ময়ে বলে মণিকুন্তলা। হঠাৎ সেখানে চলে আসেন অনুরাধা দেবী। এসেই নিজের ছেলে সুমন্তকে বাঁশখাই গলায় জিজ্ঞাসা করেন, কি হচ্ছে রে এখানে সুমন্ত? এই মেয়ে ছেলেটা কে রে? কি বলছে তোকে? তুই কি একে নিমন্ত্রণ করেছিস? সুমন্ত বলে, ও আমার বন্ধু বান্ধব কেউ না, আমার পরিচিত। একটা দরকারে এখানে এসেছে, এক্ষুনি চলে যাচ্ছে। মুহূর্তে জ্বলে ওঠে মণিকুন্তলা। কেন মিথ্যে বলছো সুমন্ত? আন্টিকে সত্যি কথাটা বলে দাও। মাসিমা, আমি মণিকুন্তলা রায়। সুমন্ত আমাকে ভালোবাসে। আমাদের প্রেমের সম্পর্ক 2 বছর। বলেই নিচু হয়ে মণি অনুরাধা দেবীকে প্রণাম করে। চকিতে নিজের ছেলে সুমন্তর গালে একটা চড় মারে তার মা। হতচ্ছাড়া, নচ্ছার ছেলে! প্রেম করার আর মেয়ে পেলি না? এটা মেয়ে? এমন কাট কাট শুকনো শরীর মেয়েদের হয়? এই পোড়া কাঠকে তোর পছন্দ? ছ্যা ছ্যা ছ্যা, চোখের মাথা খেয়েছিস নাকি? কলেজে, পাড়ায়, রাস্তায় আর মেয়ে পেলি না? এই ছোট চুলের পুরুষালী চেহারার মেয়েটাকে পছন্দ হলো তোর? সুমন্ত কাঁদো কাঁদো স্বরে বলে, না মা, বিশ্বাস করো, সেরকম কিছুই না। ওই বন্ধুদের সঙ্গে শর্ত লাগিয়েছিলাম, এই শিখণ্ডীকে আমি প্রেমের জালে ফাঁসিয়ে নাকানি চোবানি খাওয়াবো। মেয়ে হয়ে সবসময় ছেলেদের মতো ভাবভঙ্গি করে চলাটা ওর আমি বন্ধ করব। তাই বছর দিয়ে প্রেম প্রেম খেলা খেলেছি। না হলে তোমার ছেলের এত চোখ খারাপ হয়নি যে এরকম ব্যাটা ছেলে মার্কা মেয়ের প্রেমে পড়বে। আমার বউ হবে সিনেমার নায়িকাদের মতো। এসব মেয়ে আমার পাতে দেওয়ার যোগ্য নয়। ওই বন্ধুদের সঙ্গে শর্ত লড়িয়েছিলাম তাই। অনুরাধা দেবী বলেন, এই মেয়ে, শুনলে তো আমার সমুর কথা? এবার মানে মানে এ বাড়ি থেকে বিদায় হও। আর বিয়ে যদি করার ইচ্ছে থাকে তাহলে একটু নারী হওয়ার চেষ্টা করো। বাপ মাকে বলো নারীর মতো আচার আচরণ, সহবত, লজ্জা, লাজ শেখাতে। যেভাবে এক বাড়ির লোকের সামনে নির্লজ্জের মতো লোকের সৎ ভালো ছেলেকে প্রেমের কথা বলতে এসেছো, তাতে আমার তো লজ্জায় মাথা কাটা যাচ্ছে। আচ্ছা,
বাপে মায়ে তোমায় কি কিছুই শেখায়নি? লজ্জায় অপমানে কুঁকড়ে সুমন্তদের বাড়ি থেকে বেরিয়ে এসেছিল মণি। জীবনে প্রথম প্রেমের অপমৃত্যু ঘটেছিল সেদিনই। তবে সুমন্তর কথায়, ওর মায়ের কথায় নিজেকে পাল্টায়নি সে, বরং দিন দিন নিজেকে আরও শারীরিকভাবে এবং মানসিকভাবে কঠোর করেছে। দীর্ঘ পরিশ্রমের ফলে আজ সে সাব ইন্সপেক্টর মণিকুন্তলা রায়ে পরিণত হয়েছে। আজ সে ভাবে, মা দুর্গা, মা কালী কোনো অংশে কোনো পুরুষ দেবতার থেকে কম নয়। তবু শক্তি পুজোর এদেশে সবাই চায় মেয়েরা হবে মা লক্ষ্মীর মতো সুন্দর, কোমল, সীতা সাবিত্রীর মতো পতিব্রতা, লাজ লজ্জাযুক্ত আদর্শ নারী। খুব কম লোকই চায় নিজের মেয়ে, বউ, বৌমা দুর্গা হোক, চণ্ডী হোক, কালী হোক। সমাজের বিচার আর নিয়ম বড়ই অদ্ভুত। পরদিন থানায় মণিকুন্তলার কাছে হাত জোর করে অনুরাধা দেবী বলেন, আমাদের ছেড়ে দাও মণিকুন্তলা মা, তুমি তো সুমন্তর বান্ধবী ছিলে, আমার মেয়ের মতো। প্লিজ আমাদের ছেড়ে দাও, আমরা কিছুই করিনি। অবনীবাবু মিথ্যে কথা বলছেন। সুমন্ত বলে, প্লিজ মণি, আমাদের ছেড়ে দাও। তুমি তো আমায় জানতে, গভীরভাবে চিনতে। তুমি বলো, আমি কি খুন করতে পারি? ওদের দিকে তাকিয়ে মণিকুন্তলা বলে, আপনি যে খুন করতে পারেন সেটা আমি জানি সুমন্তবাবু। অনেক দিন আগেই আপনি একটি মেয়ের বিশ্বাস, ভালোবাসা খুন করেছিলেন। আর আজও যে অনেক কিছুই করেছেন তার প্রমাণ আমি জাহ্নবীর ডায়েরিটা, যেটা গতকাল রাত্রে আপনাদের বাড়ি থেকে এনেছিলাম, সেটা পড়েই জেনেছি। এখন শুধু পোস্টমর্টেম রিপোর্ট পাওয়ার অপেক্ষা। সোমবার আপনাদের আমি কোর্টে তুলব, মানসিকভাবে প্রস্তুত হন। বিধ্বস্ত অনুরাধা দেবী ভেঙে পড়েন। তাকে কাঁদতে দেখে মণিকুন্তলা বলে, ম্যাডাম, আপনি তো আপনার ছেলেকে অমানুষ তৈরি করেছেন। কোনো গুণই নেই আপনার ছেলের। বাড়িতে স্ত্রী থাকা সত্ত্বেও একাধিক মহিলার সঙ্গে সম্পর্ক আছে সুমন্তর। তাছাড়া নিয়মিত মদ্যপান করে বাড়িতে এসেও জাহ্নবীর উপর অত্যাচার করত, তাকে মারধর করত। আর আপনি সব জেনেও ছেলেকে প্রশ্রয় দিতেন। এখন আপনি বলছেন আমি আপনার মেয়ের মতো। আর একদিন আপনি আমার শারীরিক গঠন দেখে অপমান করে তাড়িয়ে দিয়েছিলেন। আসলে ম্যাডাম, আমরা মানুষের বাইরেটা দেখে আগে বিচার করে নিই, আর তাকে ব্যঙ্গ বিদ্রুপ করতে আরম্ভ করি। কিন্তু বিচার হওয়া উচিত মানুষের চরিত্রের, মানসিকতার, মনুষ্যত্বের। ছেলে মেয়ের শারীরিক গঠন প্রকৃতির সৃষ্টি, তার উপর আমাদের কোনো হাত থাকে না। কিন্তু ছেলে মেয়ে প্রকৃত মানুষ হলো কি না তা দেখা বাবা মায়ের অবশ্য কর্তব্য। এখানে আমার বাবা মা পুরো সফল। আমি তাদের একজন দৃঢ়চেতা সফল মেয়ে, আর আপনি অসফল। আপনি মনুষ্যত্বহীন, স্বার্থপর, খুনি একজন ছেলের জন্মদাত্রী। এখন আপনাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আর প্লিজ সম্পর্ক পাতানোর চেষ্টা করবেন না। আর প্লিজ, অপরাধীদের সঙ্গে আমার কোনো সম্বন্ধ নেই। এই কেসের শেষ পর্যন্ত আমি যাব, আপনারা শুধু দেখে যান। তার কথার মাঝে, মাম্মা মাম্মা, আমি স্কুলের স্পোর্টসে আজ প্রাইজ পেয়েছি দেখো। বলতে বলতে বছর 6 একটা বাচ্চা মেয়ে দৌড়ে আসে। তাকে কোলে তুলে চুমুতে চুমুতে ভরিয়ে দেয় মণিকুন্তলা। একজন সুপুরুষ ব্যক্তি ভেতরে ঢুকে বলে, গাড়ি থেকে নেমেই কোয়ার্টারে না গিয়ে সোজা তোমার কাছে থানায় ছুটে এলো মান্টু। কতবার বলছি, মা ব্যস্ত আছে তো, কে শোনে কার কথা। তার দিকে তাকিয়ে মিষ্টি হাসে মণিকুন্তলা। কিছুক্ষণ পর সুমন্তর দিকে তাকিয়ে মণিকুন্তলা বলে, একটু আগে যে এসেছিল সে রথিন, আমার স্বামী, আর মান্তু আমার মেয়ে। আমাদের 3 জনের সুখী পরিবার। সাথে অবশ্য আমার শ্বশুর শাশুড়িও থাকেন। সব পুরুষ তোমার মতো বিশ্বাসঘাতক অমানুষ হয় না সুমন্ত, যারা শুধু নারীর বাহ্যিক সৌন্দর্য দিয়ে সব কিছু বিচার করে। ভাগ্যিস তুমি সেদিন তোমার ভদ্রতার মুখোশটা টেনে খুলেছিলে, তাই তোমাকে আমি চিনতে পেরেছিলাম। তবে এবার আর কোনো ভুল করব না। অপমানে আর দুশ্চিন্তায় সুমন্ত মুখটা নামিয়ে নেয়। মণিকুন্তলা মনে মনে দৃঢ় হয়, এদের মা ছেলেকে উপযুক্ত শাস্তি দিতেই হবে, মৃত জাহ্নবীকে ন্যায় দিতেই হবে। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, হাইপ, শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।